সোনার ছেলে যেন বাংলাদেশ। মাগো এই তো আমার আশা, মাগো এই তো আমার ভাষা, চিরতরে হবে মাগো আমায় ছাড়িতে, মাগো আমায় ছাড়িতে। আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা, আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা, আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা, আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা। এই ডিগ্রি বড় ভারী, মাগো বইতে নাহি পারি, এই ডিগ্রি শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষ চলে রাত পর্যন্ত। প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? সম্মানিত ভিউয়ার্স, এবার প্রধানমন্ত্রীকে গণদোলাই দিলেন শিক্ষার্থীরা। তো সম্মানিত ভিউয়ার্স, এখন হচ্ছে আমাদের সারা বাংলাদেশে ঢাকা, চিটাগাং, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং কি সারা বাংলাদেশে ছাত্রছাত্রী এবং কি স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে আন্দোলন নিয়ে যার যারভাবে তারা হচ্ছে রাস্তায়, তারপর মাঠে ঘাটে উপস্থিত হচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, তার মাঝে দেখা যাচ্ছে যে পুলিশ এবং কি ছাত্রছাত্রী তাদের মাঝে মারামারি হচ্ছে। মারামারি হওয়ার কারণে দেখা যাচ্ছে কিছু ছাত্রছাত্রী মারাও যাচ্ছে। তাদের হচ্ছে খুব হচ্ছে এরকমভাবে মাথা ফাটাচ্ছে বা অনেক কিছু হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওর মাঝে স্পষ্ট দেখতে পারবা ছাত্রছাত্রীরা কী বলেছে প্রধানমন্ত্রীকে নিয়ে। তো অবশ্যই পাশে থাকো। শুরু করছি। উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে, এক ছাত্রী লিখছে আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিছে। আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে, কেন আমার বুকে গায়ে হাত দিবে? আপনার লজ্জা থাকলে আপনি বলতেন কেন ইডেনের মেয়েদেরকে এভাবে মারা হচ্ছে? আপনি আন্দোলন করলে সুষ্ঠু পথে আন্দোলন করেন, আপনি কেন এভাবে? আপনি ইডেনে পড়ে গেছেন, তো তাহলে আপনি একটা কথা কেন বলতেছেন না? আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? আমরা চাই আপনি রাস্তায় নামুন, আপনি আইসা দেখেন আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে সেটা কি আদৌ স্বাধীন না নামে স্বাধীন? আপনার পিতা বলছিল যদি মানুষের পতন আসে তাহলে সে পদে পদে ভুল করে। আজকে আপনি চার প্রামাণ্য প্রমাণ দিয়েছেন যে আপনি আমাদের রাজাকার বলে ভুল করেছেন। তার জন্য আপনার আমাদের কাছে ক্ষমা চেতে হবে এবং কোটা সংস্কার করতে হবে। গত বছর 22 সালে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি পরীক্ষায় আমি পাশ করেছি এবং পাশের চেয়েও ভালো নাম্বার নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি। তবে আমার সিরিয়াল পিছে থাকার কারণে আমি কোনো সিট পাইনি এবং আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পাইনি। আমার বাবা মার শ্রম, আমার বাবা মার টাকা পয়সা গেছে, আমি আমার বাবা মার সামনে মুখ তুলে তাকাইতে পারিনি। তারপর আমি দ্বিতীয়বার আমি পরীক্ষার্থী বসি, আমি জিএসটিতে পাশ করি এবং আমি ভালো নাম্বার নিয়ে পাশ করি। আমার সিরিয়াল পিছে থাকার কারণে আমার পটুয়াখালীতে বাংলা আসে। আমার বাবা বলে আমার মেয়েকে আমি এত পিছিয়ে দিব না। আমারই এক ফ্রেন্ড আমার থেকে কম নাম্বার পেয়ে এবং সে মাত্র পাশ করে মুক্তিযোদ্ধা কোটায় সে সিলেটে কিভাবে বিবিএ নিয়ে পড়ে, তাহলে আমার মেধা কোথায় গেল? আমি যে তার থেকে 5টা নাম্বার বেশি পাইছি, আমি কি তার থেকে 5 নাম্বার হাওলাত নিয়ে বেশি পাইছি? না, সে আমাকে বলছে আমি তোকে আমার মেধা দিব, আমার মেধার প্রয়োজন নাই, আমার মুক্তিযোদ্ধা কোটা আছে। হ্যাঁ, আমি রাজাকার, আর যদি আমি আমাকে রাজাকার দিয়ে পরিচয় দিতে পারি আমি লজ্জা বোধ করি না। কারণ একদিন এই রাজাকাররা আমাদের বাঙালিদের মারছিল, আমরা বাঙালিরা স্বাধীন হয়েছি, সেই বাঙালির হাতে আমরা যদি বাঙালি হয়ে মার খেতে পারি তাহলে আমাদের বাঙালি হওয়ার দরকার নাই। আমরা রাজাকার, আমরা রাজাকারই থেকে যাব। এবং একজন মাননীয় প্রধানমন্ত্রী হয়ে এবং ওনার পিতা দেশের জন্য এত যুদ্ধ করে গেছে, উনি যদি এই কথা বলে আমরা রাজাকার, তাহলে আমরা আমাদেরকে রাজাকার হিসেবে পরিচয় দেব। আমরা লজ্জিত না। আর যদি আমরা রাজাকার হয়ে থাকি সসম্মানে আমাদের বের করে দেন, দেখি আপনি আপনার বাঙালি সন্তানদের নিয়ে কিভাবে দেশ চালান। আমার বাবার টাকায়, আমার টাকায়, সারা রাজাকারের টাকায় আপনার দেশ চলে। কোন মেধা 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 রাজাকার রাজাকার কে বলেছে মেধা 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 মেধা
সংগ্রাম 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 কোটানো মেধা মেধা মেধা। আপনার পিতা বলছিল যদি মানুষের পতন আসে তাহলে সে পদে পদে ভুল করে। আজকে আপনি চার প্রামাণ্য প্রমাণ দিয়েছেন যে আপনি আমাদের রাজাকার বলে ভুল করেছেন। তার জন্য আপনার আমাদের কাছে ক্ষমা চেতে হবে এবং কোটা সংস্কার করতে হবে। কোন বাঙালিকে আমরা এখন ভয় পাই না, আমরা রাজাকার। কোন বাঙালির সন্তানকে এখন আমরা ভয় পাই না, কারণ একদিন এই রাজাকারের জন্য রাজাকারকে আপনি ফাঁসি দিয়েছেন, তাহলে এই লাখো কোটি মানুষকে আপনি ফাঁসির ঝুলাতে পারবেন? ঝুলান। আপনার সেই সৎসাহস আছে কিনা? আপনি বাসায় বসে বসে ঘুমায় আছেন, সাধারণ জনগণকে দেখতেছেন না। আমার ভাই আজ থেকে 5 বছর পরে সে পরীক্ষা দিবে। আমি আজকে আমি ইডেনে পড়ি, আমার বাবার পক্ষে সামর্থ্য নাই আমাকে প্রাইভেটে পড়ার। আমার বাবার পক্ষে আজ থেকে 5 বছর পরে সামর্থ্য হবে না আমার ভাইকে পড়ানোর। দ্রব্যমূল্যের গতি দেখছেন, একবেলা খাইতে পারি না, আর আপনি বলেন আপনার পিয়নের 400 কোটি টাকা। তাহলে বলেন এই রাজাকারদের ভাগ করে দিতে। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই জন্য উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু বৃথা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা দিন তারা দাফন করে। এটা বাসা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাল্লাহ। নারী শিক্ষার্থীদের গায়ে হামলা করে ছাত্রলীগ সবচেয়ে নিম্নমানের কাজ করছে, কোনোদিন এমন তো করে নাই। পাকিস্তানি আমলে আমলাতন্ত্র নারী শিক্ষার্থীদের উপর এরকম হামলা করে না। আমরা শুরু থেকেই বলে আসছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন এবং এই আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনে দেশে আপামর জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে, যেটা আমরা সবসময় পেয়েছি। আমরা যদিও বলেছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন, কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোনোই ইচ্ছা ছিল না মারামারি করার। একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট দল, আমাদের নাম বলতে অসুবিধা নেই, সেটা ছাত্রলীগ, তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে। এবং আপনারা যদি দেখেন গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি কিংবা ইটপাটকেলের বৃষ্টি, বন্দুকের ঝনঝনানি বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন, খাতা তুলে দিয়েছেন। একদিন পরে কিন্তু ছাত্রলীগ তাদের হাতের খাতা কলমগুলো দেখিয়ে দিয়েছে। এবং তাদের হাতে খাতা কলমগুলো কী ছিল? তাদের হাতে খাতা কলম ছিল হকি স্টিক, তারা নিয়ে এসেছিল রড, লোহা ইত্যাদি। এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয় নাই, কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে হামলা। সংঘর্ষ হওয়ার জন্য দুই পক্ষের মারামারি করতে হয়, আমাদের দুটো হাত ছাড়া কালকে কিছুই ছিল না, যার ফলে কালকে আমরা বেধড়ক পেটন খেয়েছি। এবং আপনারা যদি দেখেন মানুষকে যেভাবে মারতে পারে, ছাত্রলীগ কালকে তার সমস্ত সীমা অতিক্রম করেছে। মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, মেয়েদেরকে গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে এবং সেখানে কাউকে ছাড় দেওয়া হয় না। তার একটা কুকুর পর্যন্ত আছে আমাদের কার্জন হলে, কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয় না, কুকুরের মাথায় পর্যন্ত বাড়ি মেরেছে। তো এই পর্যায়ে যাওয়ার পরে একটা আন্দোলনকে আজকে আপনারা দেখেছেন, আমরা আজকেও বিক্ষোভ সমাবেশ করতে এসেছি এখানে। আমাদের আসলে অস্ত্রের সাথে কোনো পরিচয় নাই, অস্ত্রের কোনো ট্রেনিং নাই তাদের মতো। তারা শুরু থেকে অস্ত্রের সাথে পরিচিত, তারা নিয়মিত ট্রেনিং প্রাপ্ত। এবং আজকে তারা কি করেছে? আজকে আমরা আসার সময় দেখলাম তারা বিভিন্ন স্থান থেকে টোকাই ভাড়া করেছে। টোকাই ভাড়া করে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলনের উপর হামলা করতে এসেছে। আজকের আন্দোলনটা একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্রলীগ তো থাকবে। এর পরবর্তীতে কোনো আন্দোলনে, কোনো পরিপ্রেক্ষিতে যদি তারা বলে তারা সাধারণ ছাত্রদের জন্য কাজ করে, তাদের ইতিহাস ছাত্রদের ইতিহাস, তাহলে তাদের দ্বিতীয়বার করে ভাবা উচিত যে তারা ছাত্রদের উপরেই বারবার হামলা করে এসেছে। আমি 18তে আহত হয়েছিলাম, কিন্তু 24-এ আন্দোলনটা করতে হবে এবং আমার 5টা ভাইকে শহীদ হইতে হবে, তারপর আমি ঘরে ফিরে যাব। এটা হতে পারে না। আমরা সুনিশ্চিতভাবে ওনাকে বলে দিচ্ছি, সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি আমাদের দাবিটা যৌক্তিক, আমরা সংস্কার চাই। আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না। উনি বিরক্ত হয়ে গেলেন, বাতিল করে দিলেন, আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসলেন। আমার 5টা ভাইয়ের রক্ত আজকে আমার বাংলার মাটি রঞ্জিত করছে, সেই রক্ত বৃথা যেতে দেব না। আমরা অবশ্যই প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। এই যে ছাত্রীদের গায়ে হাত তোলা হয়েছে, এটা কিন্তু সরকার অবশ্যই সরকার এখানে গেছে, কিন্তু সরকার কেন স্টেপ নিচ্ছে না? তারা কেন পদক্ষেপ নিচ্ছে? সরকার কিন্তু একটা নারীর গায়ে এভাবে হাত তোলা হচ্ছে, হাত দিয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। কেন নিচ্ছে না? সরকার কেন চুপ করে আছে? আমরা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে নামি নাই, আমরা নামছি আমাদের অধিকারের জন্য। আমরা দেশের নাগরিক, আমরা নিজের অধিকার, অবশ্যই আমরা নিজের অধিকার নিয়ে বলতে পারবো, রাজপথে নামতে পারবো। এটার মানে এই না
যে সরকার বিরোধী আন্দোলন আমরা নামছি, আমরা কি হয়ে গেলাম, রাজাকার হয়ে গেলাম। ভাই আমরাও বাঙালি, আমাদের দাদাদের বাপেরাও যুদ্ধ করছে, আমরাও মুক্তিযোদ্ধার ভাই সন্তান, আমরাও কিন্তু কোটা পাই। কিন্তু আমরা কেন আসছি? আমরা যাতে মেধার মূল্যায়নটা হয়, এজন্যই আসছি, আর কিছুই না। আমরা ন্যাশনালের স্টুডেন্ট, আমরা এতদিন কিন্তু কেউই রাস্তায় নামি নাই, কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি। কেন বাধ্য হচ্ছি? যে অন্যায়ভাবে, কেন? যেহেতু হলে মেয়েরাও সেফ না, ছেলেরাও সেফ না, এটা কি অন্যায় হচ্ছে? কোটার দাবি না মানতে পারতেন, আপনি একটা যৌক্তিক সমাধান দিতেন, কিন্তু কোনো সমাধান না দিয়ে এটা কোনো হামলা, এটা মানুষের উপর মেনে নেওয়া যায় না। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। ওরা ভাবছে যেভাবে সহিংসতা চালালে আমরা দমে যাবো, এটা হবে না। যদি আমরা আরো দাঁড়াবো, আমরা কালকে আবারও দাঁড়াবো। এভাবে সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢুকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না। জনসম্মুখে একটা মানে মেয়ে ছাত্রীদের গায়ে কিভাবে তারা হাত দেয়, এটা কিভাবে সম্ভব? আর পুলিশ যারা আন্দোলন করতেছে তারা দেখতেছে, তারা তো তখন প্রোটেক্ট করে নাই। এখন কিসের জন্য আমাদের রাস্তা আটকায় দাঁড়াইছে? এখন কেন প্রোটেক্ট করতেছে? তাহলে আমরা কি ধরবো? এই দেশকে আসলেই স্বাধীন? এই দেশকে স্বাধীন দেশ? বাংলাদেশে ছাত্রলীগের সভাপতি যে দেখে নিবে বলছে, সে হতে পারে সরকারের পালিত চামচা, বাট আমরা না। আমরা কি আসলে স্বাধীন বাংলাদেশে বসবাস করছি? ৭১ সালে কি আসলেই দেশ স্বাধীন হয়েছিল, না এখন আবার নতুন করে দেশ স্বাধীন করতে হবে? কোনটা? এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রশ্ন। প্রশাসন আসলে কি করতেছে? সরকারের তরফ থেকে পাঠানো প্রশাসন এবং ছাত্রলীগ বনাম কতগুলা হারাটিয়া টোকাই বস্তি থেকে উঠাই নিয়ে আসছে নেশাখোর, এরা হচ্ছে কিভাবে স্টুডেন্টদের গায়ে, এটা সাহস হয় কিভাবে পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের গায়ে হাত দেওয়ার? আমরা মা বাবার টাকায় এখানে ঢাকায় আসছি পড়াশোনা করতে। আমাদের এখানে শত শত ভাই বোন দেখছেন, আমরা সবাই এক একজন এক এক জেলা থেকে আসছি, এক এক ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে পড়াশোনা করতে আসছি। তো ওই আওয়ামী লীগ নামক যে হচ্ছে সরকারের পালিত যে সন্ত্রাসীগুলা, তারা কি করবে ওটা আমরাও দেখে নেব। যতক্ষণ না আমরা সুষ্ঠু বিচার পাই, তারা কেন স্টুডেন্টদের গায়ে এভাবে টোকাই ভাড়া করে হাত দিল, এটা যতক্ষণ আমরা সুষ্ঠু বিচার না পাবো, আমরা রাজপথ ত্যাগ করবো না, আমরা রাজপথে থাকবো। আমার বোন চিৎকার করতে থাকে যে আপু আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচা। আমি আমার বোনকে সেভ করতে গিয়ে আমাকে একদম মাথার এইখানে মানে বাড়ি যখন দেয়, আমি আসলে তখন মানে আমার সেন্স ছিল, কিন্তু আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না। চাওয়া তো একটাই, আজকে মার খাইছি, কালকে সুস্থ হয়ে আবার কালকে যাব। কালকে আমি আবার যাব। যদি আজকে আমাকে রিলিজ করে দিত আমি হয়তো আজকেই চলে যেতাম, কিন্তু যেহেতু আজকে সম্ভব না, কালকে রিলিজ করে দিলে কালকে যদি আন্দোলন হয় কালকে আমি আবার যাব। কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না। আমার আব্বু আমাকে বারবার বলছে যে এই সব ছোটোখাটো বিষয় হইতেই থাকে, এগুলো কোনো বিষয় না। আমরা হচ্ছে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা করে মানে ক্যাম্পাসটা প্রদক্ষিণ করার কথা ছিল। তো ওই সূত্রেই আমরা হচ্ছে আসতে থাকি। আস্তে আস্তে আমরা যখন হচ্ছে মানে রেজিস্ট্রার বিল্ডিং পর্যন্ত আসি তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। এরপরে হচ্ছে যখন আমরা সূর্য সেন হলের ক্যান্টিনের ওইখানে যাই, ঠিক ওই সময়টাতেই হচ্ছে একটা ভাইয়া আসতে থাকে, তার কান বেয়ে রক্ত পড়তে থাকে। তো ওই দৃশ্য দেখে একটা মেয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো ঠিক সেম টাইম ওই পাশ থেকে মানে একদম বৃষ্টির মতো হচ্ছে ইটের টুকরা ঢিল মারতে থাকে। তো যে মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে গেছে, আমরা ওকে তুলতে যাই, অন্য সবাই পালায় যায়। এখন ওই মেয়েকে তুলতে গেছি, আমাদের পিঠের উপর সমানে হচ্ছে ইটের টুকরা এসে পড়তেছে। তো ওইখানে আমরা 3 জন ছিলাম, আমি, আমার ছোট বোন আর একটা ভাইয়া ছিল। তো ওই মেয়েটাকে ওই ভাইয়াটা কোলে নিয়ে আমাকে বলতেছিল যে আপু আপনি পালায় যান, কিন্তু ভাইয়াটা একা একা তুলতে পারতেছিল না ওই মেয়েটাকে। তো তখন হচ্ছে আমিও ওই মেয়েটাকে হচ্ছে মানে কোনো রকমে ধরে যাই, কিন্তু এত বেশি পিঠের মধ্যে পড়তেছিল মানে আর সোজা হয়ে যে দাঁড়াবো ওই এটা ছিল না। পরে ওই ভাইয়াটা মেয়েটাকে নিয়ে আগায় যে আমি এক জায়গায় বসে পড়ি, যে আমার পক্ষে মানে হাঁটা সম্ভবই হচ্ছে না। পরে আমার বোন আমাকে নিয়ে বলে যে আপু এখানে থাকিস না, এখানে থাকলে মরে যাবি। পরে ও আমাকে নিয়ে ভিসি চত্বরের মেইন রোড পার হয়ে ওই পাশে আমরা যাই। তো ওখানে একটা বাস দাঁড় করানো ছিল, তা আমাদের যারা অন্য ছিল কোটা আন্দোলনের, তো ওই ভাইয়ারা বলে যে আপু আপনারা হচ্ছে এখানে নিরাপদে আশ্রয় নেন, ওই দাঁড়ানো বাসটার পেছনে। আমরা সেখানে হচ্ছে তখন গিয়ে আশ্রয় নেই। আমাদের 2 পাশে ছিল ভাইয়ারা, আমরা মেয়েরা ছিলাম মাঝখানে। ঠিক এই মুহূর্তেই মানে সমানে তো ইটের ঢিল যখন ছুটতে থাকে তো তখনই সবাই বিচ্ছিন্ন হয়ে যায়। মানে একই সময় আমার বোন চিৎকার করতে থাকে যে আপু আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচা। তো আমি ওকে এভাবে জাপটে ধরতে যাই। ওকে জাপটে ধরতে গিয়ে দেখি যে একটা ভাইয়া ওইখানে হচ্ছে আরেকটা আপুর উপরে এভাবে পড়ে আছে, কারণ ওই আপুটা হচ্ছে পুরাটা মাটির উপর শোয়ানো, মানে ও সেন্সলেস। ওই আপুটাকে মারতেছিল, তাকে বাঁচানোর জন্য ওই ভাইয়াটা হচ্ছে ওই আপুর গায়ের উপর পড়ছে। সেই ভাইয়াটার রক্ত এই যে আমার গায়ের উপর লেগে আছে।
সেই ভাইয়াটাকে মানে পুরো মাথাটা থেতলে গেছে বলা যায় ওই অবস্থায়। তো আমি আমার বোনকে সেভ করতে গিয়ে আমাকে একদম মাথার এইখানে মানে বাড়ির যখন দেয় আমি আসলে তখন মানে আমার সেন্স ছিল কিন্তু আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না। পরে অন্য ভাইয়ারা যখন বারবার রিকোয়েস্ট করতেছিল যে ভাই আমাদেরকে মারেন, আপুদেরকে কিছু করেন না, আপুদেরকে ছেড়ে দেন, আপুদেরকে কিছু করেন না, কিন্তু ওরা শোনে নাই। ওরা হচ্ছে ওই সমান তালে মারতেছিল। তো আমাকে যে দুইটা ভাইয়া রেস্কিউ করছে আমি সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না। ওরা আমাকে কোনো রকমের পাজা কোলে নিয়ে উল্টা পাশে ছেঁচড়ে আমাকে হচ্ছে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। ওই ভাইয়া দুইটাকেও মানে সমানে মারতেছিল। আপনি ভিডিও দেখলে দেখবেন যে ওইখানে ওই ভাইয়াগুলো কাঁদতেছিল রীতিমতো যে আপুকে কিছু করেন না। ওই ভাইয়াগুলোকে মানে এমনভাবে মারছে তো ওরা হাঁটতে পারতেছিল না, কিন্তু কোনো রকমে আমাকে টেনে যখন নিয়ে গেছে তো ঢাকা ভার্সিটি ক্লাবের ওখানে নিয়ে যাওয়ার পরে অনেক রিকোয়েস্ট করে ওদের গেট খোলাইছে। ওরা গেট লক করা ছিল, গেট খোলানোর পরে ওখানে আমাকে ঢোকাইছে। তো তখন হচ্ছে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, আমি মানে আমার সেন্সও ছিল না। তো ওই মুহূর্তে দেখলাম যে ওই ভাইয়া দুইটা হাঁটু ভেঙে বসে পড়ছে, মানে ওনাদেরও আর দাঁড়ানোর কোনো অবস্থা নেই। এই অবস্থায় আমার যখন একটু সেন্স ফিরছে তো তখন হচ্ছে ঢাকা ভার্সিটির একজন প্রফেসর, মানে নাম জানি না, উনি এসে মানে উনি আসলে একটু খুব মানে চেষ্টা করছে আমাদেরকে মানে হেল্প করার। তো উনি হচ্ছে একটা রিক্সা ডেকে আমাদেরকে ওখানে উঠাই দিয়ে উনি পেছন এসে আমাদেরকে মানে ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে আসে। কিন্তু আসলে ওই রিক্সায় ওঠার পরে আমি আসলে সেন্স হারাই ফেলে, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল তখন। চাওয়া তো একটাই, আজকে মার খাইছি, কালকে সুস্থ হয়ে আবার কালকে যাব। কালকে আমি আবার যাব। যদি আজকে আমাকে রিলিজ করে দিত আমি হয়তো আজকেই চলে যেতাম, কিন্তু যেহেতু আজকে সম্ভব না, কালকে রিলিজ করে দিলে কালকে যদি আন্দোলন হয় কালকে আমি আবার যাব। কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না, সেই দাবি তো আমি কোনোভাবেই ছাড়বো না। দরকার হলে রক্ত দিয়ে মানে নিজেকে সব শেষ করে দিব, কিন্তু আমি তো এই দাবি ছাড়বো না। কালকে আমি আবার যাব। ইভেন আমার ফ্যামিলিও আমাকে সাপোর্ট করছে। আমার আব্বু আমাকে বারবার বলছে যে এই সব ছোটোখাটো বিষয় হইতেই থাকে, এগুলো কোনো বিষয় না। আমার মাথায় হাত বলে এটাই বলে গেছে, সে এটাই বলছে যে এগুলো কোনো বিষয় না। আমার বোন পায়ে এত আঘাত পেয়েছে, সে হাঁটতে পারতেছে না। তারা কিন্তু এখনও পর্যন্ত বেগম খালেদা জিয়ার কাছে কিছু চায়নি। তারেক রহমান সাহেবের সাথে কোনো তাদের যোগাযোগ আছে বা জামাতের কোনো আছে, আল্লাহু আকবার বলছে, এরকম নজর এখনও হয় নাই। খালি এক জায়গাতেই দেখলাম যে তাহিরির ওয়াজ একটু নকল করছে বোধ হয় কোনো একটা জায়গাতে গিয়ে, ওই যে হু হা। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা লিমিট ক্রস করেছে এবং কোনো ষড়যন্ত্র সহায়তা না করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন তিনি। এখানেও কি ষড়যন্ত্র বা অন্য কোনো বিষয় আছে কিনা? যারা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত তরুণ ভাই এবং বোনেরা, তাদের এই রাষ্ট্রের কাছে অপরিসীম একটা আকাঙ্ক্ষা আছে এবং এটা একটা পজিটিভ দিক হলো যে তারা যদি এই দেশ সম্পর্কে আমরা এখানে যারা বয়স হয়ে গেছে অনেকে আমরা হতাশা ব্যক্ত করি। অনেকে বিদেশ থেকে এদেশ থেকে পালিয়ে বিদেশে চলে যেতে চায়, অনেকে বেগম পাড়াতে বাড়ি করেছে। এখানে বেনজির খেনজির যে সমস্ত লোকজন আছে, তো ভুইয়া সাহেব, মিয়া সাহেব, আসার সাহেব, যারা আছে, এরা তো পুরো ফুটে করে দিয়েছে পুরো দেশটাকে। তো সেই তুলনায় এদের কোনো এক্সপেকটেশন নাই। কিন্তু এই যে যারা আন্দোলন করছে তারা এই দেশের প্রতি ইঞ্চি মাটির প্রতি তাদের প্রেম আছে, মহত্ব আছে, ভালোবাসা আছে এবং এই কারণেই তারা এই দেশ নিয়ে আন্দোলন করছে। তো কাজেই আমি তাদের এই আন্দোলনকে স্বাগত জানাই। যদি তাদের আগ্রহ না থাকতো, তারা যদি মনে করতো যে না বাংলাদেশে পড়বো না, আমরা কোনো মতে এখান থেকে পাশ করে আমেরিকা চলে যাব, কানাডা চলে যাব। এখন অনেকে বলছে যে পিএইচডি ডিগ্রি কত সোজানো আছে না, কয়েক হাজার আছে, তারা বিদেশে গিয়ে মানে করতে চায়, মানে খুব অড জব করতে চায়। তো সেই তুলনায় পিএইচডি ডিগ্রি হোল্ডাররা বিদেশে গিয়ে যদি বাবুর্চি হতে চায় আর আমাদের ছেলেরা বাংলাদেশে বসে ম্যাজিস্ট্রেট হতে চায়, সো এটা তো তাদের দেশপ্রেমের একটা পরিচয়। ফলে আমি এটা তাদেরকে স্বাগত জানাচ্ছি। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো এখনও পর্যন্ত শিক্ষকদের আন্দোলন এবং ছাত্রদের যে আন্দোলন, এটা দ্বারা সরকার বিব্রত হওয়ার মতো কিছু নেই। আমি অবাক হয়ে দেখলাম যে যারাই আন্দোলনে আসছে তারা এখনও প্রধানমন্ত্রীকে বেশ সম্মান জানিয়ে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার ন্যায় বিচার প্রত্যাশা করি, আপনার কাছেই চাই। তারা কিন্তু এখনও পর্যন্ত বেগম খালেদা জিয়ার কাছে কিছু চায়নি। তারেক রহমান সাহেবের সাথে কোনো তাদের যোগাযোগ আছে বা জামাতের কোনো আছে, আল্লাহু আকবার বলছে, এরকম নজর এখনও হয় নাই। খালি এক জায়গাতেই দেখলাম যে তাহিরির ওয়াজ একটু নকল করছে বোধ হয় কোনো একটা জায়গাতে গিয়ে, ওই যে হু হা যে জিকির, এই জিকির করে মানে পোলাপান একটা আনন্দ ফুর্তি করছে। এছাড়া আমি আসলে এখানে অন্য কোনো ইসলামাইজেশন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে চক্রান্তের কথা বলছে, এরকম কোনো চক্রান্ত আসলে এখানে দেখিনি। তারা এখনও পর্যন্ত মানে বর্তমান সরকার বা রাষ্ট্র ব্যবস্থা এমনকি বিচার বিভাগ সম্পর্কে তারা যে বক্তব্য দিয়েছেন,
আমার কাছে মনে হয় অনেক জুরিস্ট বা আইনে যারা বিশেষজ্ঞ লোকজন আছেন তাদের চাইতেও এই যে ইউনিভার্সিটিতে যারা আন্দোলনরত ছাত্রছাত্রী রয়েছেন তারা এই বিচার ব্যবস্থা সম্পর্কে অসাধারণ বক্তব্য দিয়েছেন। তারা যে জিনিসটা বলেছেন যে এখানে আসলে আমাদের যে দাবিটি, এই দাবিটি আমরা রাষ্ট্রের এক্সিকিউটিভ বিভাগ থেকে চাই। এর কারণ হলো বিচারিক যে জটিলতা রয়েছে, আইনের যে বাধা ধরা নিয়ম আছে, এটার পেছনে ছোটার মতো যে সাংগঠনিক ভিত্তি দরকার, ব্যক্তি দরকার, সেটা আমরা কেউ নয়। ফলে আমরা রাজপথে যে জিনিসটা আন্দোলন করছি, এটা আমাদেরই মতো অতীতে আরও অনেক বড় বড় বিষয় রাজপথে নিষ্পত্তি হয়েছে। আমাদের দেশের জন্মই হয়েছে যেখানে রাজপথে কোনো কোর্টের অর্ডারে, এক্সিকিউটিভ অর্ডারে আমাদের দেশের যাকে বলা হয় স্বাধীনতা সার্বভৌমত্ব হয়নি, মুক্তিযুদ্ধ হয়নি। তো যেখানে মুক্তিযুদ্ধ হয়নি কোর্টের অর্ডারে, সেখানে মুক্তিযুদ্ধের কোটা কোর্টের অর্ডারে হবে, এই জিনিসটা তারা প্রশ্ন তুলেছে। ইটস এ ভেরি স্মার্ট মানে অ্যান্ড হাম্বল যাকে বলে সাবমিশন। এর চেয়ে ভদ্র এবং এর চেয়ে সুচালু, একসাথে ভদ্র আর একদিকে কাটা দিয়ে আচ্ছা মতো খুঁচা দিয়ে দেয়া, এরকম যে মানে ইন্টেলেকচুয়াল যে তারা অ্যাপ্রোচ করেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য যারা এই বিষয়ে নিয়ে কথাবার্তা বলতে চান তাদেরকে বুঝতে হবে যে আমাদের সন্তানেরা, মানে স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের সন্তানেরা আমাদের সে বুদ্ধিমান হয়ে গেছে, আমাদের সে লেখাপড়া জানে, এবং আমরা সেই যে 20-40 বছর আগে যে লেখাপড়া করেছি, এই লেখাপড়া দিয়ে এদের সাথে আসলে ওই দূরে বসে লাঠি দেখানো যায়, গুলি করা যায়, টিয়ার শেল মারা যায়, কিন্তু সামনে গিয়ে কথা বলা যায় না। সো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। বাহিনী আমাদের উপর হামলা করছে, আমাদের অনেক ভাই আহত, অনেক ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরছে। নারী শিক্ষার্থী আছে প্রায়। আমরা যখন বেশি চত্রে ছিলাম, 71 হল থেকে ছাত্রলীগের বা তাদের যারা ছিল তারা এসে এমনভাবে পিছন দিক থেকে দাওয়া করছে, আর ইট পাটকেল লাঠি সোটা দিয়ে যা আছে আমাদের পিছন দিক থেকে, আমাদের অনেক মেয়েরাও ছিল পিছনে, এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা দেখতে কি অবস্থা, আমরা কি এই দেশে থাকি? কারণ এখানে ডাক্তার নাই। আমরা প্রথমে আসার পরে তালা লাগায় চলে গেছে, পরে একজন ডাক্তার পাওয়া গেছে, তাকে বলছে আসতে, সে বলছে 20 মিনিট পরে আসবে, প্রায় 45 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ডাক্তার নাই। এখানে কি করতেছে না করছে, আমাদের ইমার্জেন্সি ডক্টর দরকার, অনেকেই এখন পর্যন্ত চিকিৎসা পায়নি। যে আপনারা দেখেছেন সে হাঁটাহাঁটি করছে, পরে অনেকের চিকিৎসা না পায় অন্য হসপিটালে গেছে শেষ পর্যন্ত। এই হলো পরিস্থিতি। যে কোনো, এটা তো প্ল্যান মাফিক হামলা আমরা বলবো, যে যেভাবে হামলাটা চালানো হয়েছে, মানে আপনার হকি স্টিক নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, এটি বুঝাই যায় যে এটি পূর্ব পরিকল্পিত একটি হামলা। এবং সেখানে বহিরাগতদেরকে আমরা দেখেছি যে ট্রাক ভর্তি বিভিন্ন টোকাই টাইপের ছেলেমেয়েরা ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। না, এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত। বিষয়টা হচ্ছে গতকাল রাত 2টার সময় কিন্তু ছাত্রলীগ ক্যাম্পাসে শোডাউন দিয়েছিল। আজকে সকালে ইডেন কলেজেও কিন্তু তারা মেয়েদের ওপরে একটা হামলা করেছে, এবং আমরা আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহারের দাবিতে, তার বক্তব্যের প্রতিবাদে কিন্তু আজকে সমাবেশটা করছিলাম। খুবই শান্তিপূর্ণভাবে করছি। আমাদেরকে ভয় দেখানোর জন্য, আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য, দমন করার জন্য তারা খুবই পরিকল্পিতভাবে এই আন্দোলনটা করছে এবং ত্রাস সৃষ্টি করছে। রোকেয়া হলেও কিন্তু ধারাবাহিকভাবে তারা এখনো আন্দোলন করে যাচ্ছে এবং ক্যাম্পাসে তারা শোডাউন দিচ্ছে। ফলে আন্দোলনরত শিক্ষার্থী হিসেবে, প্রত্যেকটা আহত শিক্ষার্থী হিসেবে, আহত শিক্ষার্থীর পক্ষ থেকে আমি ছাত্রলীগের এই সন্ত্রাসী রাজনীতির প্রতি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং অবিলম্বে এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে একত্র হওয়ার জন্য আহ্বান করছি।
উদ্ধার করছিল। আমরা তাদেরকে, আমাদের বোনরা সহ আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না। আমরা স্টুডেন্টরা, সাধারণ স্টুডেন্টরা ক্যাম্পাসের, আমরা খালি হাতে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে গেছিলাম। আমাদের ছাত্রলীগের গুন্ডা কর্মীরা এবং বাহির থেকে কিছু টকাই এনে তার আগে থেকে অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ভর্তি করেছিল এবং তাদের ঈদ আগে থেকেই ছিল। প্রথমেই তারা আমার বোনদেরকে আটক করে। আপনারা এখন যে দেখতে পারবেন অনেক বোন আহত হয়েছে, অনেকের মাথা ফাইটে গেছে, অনেকে হাত ভেঙে গেছে, অনেক বোনদেরকে গায়ে হাত দিছে। তো আমরা তাদেরকে সেভ করতে যাইয়া আমাদেরকে অতর্কিতভাবে হামলা করছে এবং আমাদেরকে ঈদের যে খোয়া ছিল ঈদ পাক্কা মারছে এবং তারা প্রথমে হেলমেট পরে আইসা আমাদের উপর ঈদ পাক্কা মারছে। তো আমরা তীব্র নিন্দা জানাই এবং আমাদের ক্যাম্পাস একটি মুক্ত পরিবেশ। এখানে যে বাহির থেকে টকাইগুলো নিয়ে আসছে, আমরা ভিসি বা প্রক্টরকে অনুরোধ করতেছি যে এই ধরনের টকাইদেরকে ক্যাম্পাস থেকে আপনারা বের করে দিবেন। তো আমাদেরকে হামলা করে আমাদের আন্দোলন থামিয়ে যাবে না। এটা সারা বাংলাদেশের সকল যে হচ্ছে কিভাবে আমাদের বাংলাদেশের যারা হচ্ছে ছাত্র ছাত্রী আছে তারা প্রধানমন্ত্রীকে প্রতিবাদ করছে। তো সম্মানিত বিয়াস, প্রতিবাদ কেন করবে না সম্মানিত বিয়াস? তাদের দাবি হচ্ছে প্রধানমন্ত্রী মানতেছে না, তার জন্যই হচ্ছে প্রতিবাদ করছে। তো সম্মানিত বিয়াস, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবা না। আর হচ্ছে এসব ধরনের ভিডিও দেখে খুব কষ্ট লাগে যে হচ্ছে এরকম মানে সিচুয়েশন এখন বাংলাদেশে আছে যে ছাত্র ছাত্রী তারা যেই কথাই হচ্ছে প্রধানমন্ত্রী বলেছে তো ওই কথার দাবিতেই হচ্ছে তারা মাঠে নেমেছে। তো অবশ্যই আমিও চাচ্ছি যে প্রধানমন্ত্রী যে হচ্ছে তিনি সব কিছু ঠিক করে দেয়, কারণ হচ্ছে আমিও হচ্ছে চাচ্ছি যে হচ্ছে প্রধানমন্ত্রী সব কিছু ঠিক করে ফেলে, কারণ যে এত দিন যাচ্ছে লাশে কিন্তু ততই হচ্ছে বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট সব জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে প্রতিদিন নিউজ আসতেছে যে হচ্ছে লাশ মারা যাচ্ছে 2জন 4জন এরকম দেখতেছি। আর আহত তো হচ্ছে মানে এভারেজে অনেক লোক আহত হচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাই দিবা তোমাদের মন্তব্য।